আজকে ওকে ছেড়ে দেওয়া হয়, কালকে সমাজ থেকে হাজার ওই রকম তৈরি হবে, এই তো মাফ হয়ে যাবে। ও কত মানুষকে ঘর ছাড়া করে রেখেছিল, ও দুদিন যদি না ঘর ছাড়া ওকে করা হয় না, আমি তো কেউ করেনি তো, ঘর ভয়ে পালিয়েছে, ভয়ে পালিয়েছে, কেউ তো তারা কাটাই নেই। দুদিন না বাইরে থাকলে এদের যে বাইরে রেখে কতটা কষ্ট ছিল ও বুঝতে পারবে না। কারণ আমি এতটুকু বুঝি, আপনারা দোয়া আশীর্বাদ করলেই আমার জন্য যথেষ্ট। আমার পরিবারের যতটুকু যা আছে ওতে আমার চলে যাবে, বেশি হয়ে গেলে ওই খাটের নিচে থেকে টাকা বেরোবে। শুধু 1 মাস হয়তো যার কাছ থেকে সব নিয়েছো সব ফেরত নিয়ে হবে। তাই আপনাদের বলবো, আবাস যোজনা ফাইনের নাম করে ট্যাক্সি স্ট্যান্ডে জায়গা দেবো, বাস স্ট্যান্ডে জায়গা দেবো, তোর আবাস যোজনা ঢুকিয়ে দেবো, তোমার ঢুকে গেছে টাকা দাও। যারা এই তোলাবাজিগুলো করেছে লিস্ট করুন, কত টাকা করেছে করুন। মিথ্যা কথা কিন্তু বলবেন না, কেউ মিথ্যা কথা বলবে না, মিথ্যা বললে ধরা পড়বেই। আর অতটুকু আমরা যে টিম আছে সামনে বসে কথা বললে মিথ্যা বলছেন কি সত্য বলছেন কিছুটা হলেও আমরা অনুধাবন করতে পারবো, এটুকুও বলে রাখছি। কেউ মিথ্যা বলবেন না, লিস্ট তৈরি করুন, সবগুলো আদায় হবে। আর একটা লিস্ট তৈরি করুন, পাকা বাড়ি, 4 চাকা আছে, 2 চাকা আছে, ফ্রিজ আছে, 15 বিঘে জমি আছে, ট্রলার আছে, আবাস তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকিয়েছে, এইগুলো খুঁজে বার করুন, সব ফেরত নেওয়া হবে, সব ফেরত নেওয়া হবে। পাড়ার গরিবটাকে আগে তুলে দেওয়া হবে। ওইগুলো নোট করুন, আমি তো বলছি নোট করে দিন। 4টে হোক আর 5টা হোক আর 1টা হোক, ওরা তো পাওয়ার যোগ্য নয়। কার পাওয়ার যোগ্য? গরিব মানুষ। এইদিকে চাল ফুটো হয়ে পানি পড়ছে, সে বাড়ি পাচ্ছে না। তোমার দোতলা বাড়ি, তোমার সাথে প্রধান উপপ্রধান তৃণমূলের নেতার সম্পর্ক ছিল, 30,000 দিয়েছো, তোমাকে বাড়ি ঢুকিয়ে দিয়েছে। 30,000 কাকে দিয়েছো দেখার দরকার নেই, 1,20,000 তোমাকে ফেরত দিতে হয় ভাই। বা প্রথম কিস্তি 60,000 ঢুকেছে, 20,000 দিয়েছে, 40,000 তুমি এনজয় করেছো, তোমার কাছ থেকে 60,000 ফেরত নেবো, কথা হবে না। এই বিচার হবে। কারো অসুবিধা আছে? কারো অসুবিধা আছে? আর এই বিচার না করলে আগামী দিনে দুর্নীতি বাড়বে, ছেড়ে কথা বলা হবে না। অন্যায়কে প্রশ্রয় দেবো না, যেমন যারা অন্যায় করেছে অন্যায়টাকে তাদেরকে শুধরিয়ে দেবো আমরা। তবে হ্যাঁ, মেরেছে বলে দুঘা মারো, ওটা আমি করতে দেবো না ভাই। যদি ওটা আমি করতে দিতাম এতক্ষণ ভাঙড়ে লাশ প্রচুর পড়ে যেত। ভাঙড়ে আমি করতে দিয়েছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন আমার পার্টির ছেলেদেরকে এটা বলেছি, কোনো জায়গায় যদি হিংসা হয়, ওই বুথে কে হিংসা করলো জানার দরকার নেই, ওই বুথের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারকে আমি পার্টি থেকে আগে বরখাস্ত করব। না ভাইজান আমাদের সেজে করে দিচ্ছে, আমি বলেছিলাম আমাদেরকে ডেকে, ও আমি শুনতে যাব না, কাজ সেজে করেছে শুনতে যাব না। তুমি ওই বুথের নেতৃত্ব, তোমার বুথে অঘটন ঘটছে, তুমি জানতে পারলে না, তাই তুমি অযোগ্য, তোমাকে এই পদ থেকে নামিয়ে দেবো। দেখুন আজকে ভাঙড়ে শান্তি নাই। ঠিক উল্টোটা ধরুন, ভাঙড়ে আমরা জিতেছি বা ভাঙড়ে আমরা হেরে গেছি, চলুন ভাঙড়ে আমরা হেরে গেছি, কি হতো? সাধারণ মানুষের ঘরও আজকে মাটির সাথে মিশিয়ে দিত। তো ওরা মাটির সাথে মিশিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল বলে কি আমরাও সেটা করব? তাহলে ওদের সাথে আমাদের তফাৎ কি? আমরা শান্তি প্রতিষ্ঠিত করব। আর একটা কথা, আমার পিঠে কেউ মারলো, আমি তাকে মারলাম, এই যদি চলতেই থাকে, চোখ নিয়েছে বলে আমি চোখ নিলাম, এটা যদি চলতেই থাকে একদিন তো সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে ভাই। কাউকে একজনকে তো স্যাক্রিফাইস করতে হবে। আমার পিঠে মেরেছে, রাগ হয়েছে, খুব রাগ হয়েছে, আমি যদি না মারা থেকে বিরত থেকে যাই, আগামীতে দেখবেন এই মারামারি রাজনীতিটা আর হবে না, বন্ধ হয়ে যাবে। তাই স্যাক্রিফাইসটা আইএসএফকেই করতে হবে, বামেদেরকেই করতে হবে। তাই আমরা এই স্যাক্রিফাইস করেছি ভাঙড়ের মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, ভাঙড়ের মানুষ যাতে ঐক্যের সাথে থাকতে পারে, সেই স্বার্থে করেছি। ভাঙড়ের মানুষকে আমি ধন্যবাদ জানাই। আর একটা কথা যেটা ভুলে যাচ্ছিলাম, মান ভাই ধরিয়ে দিল, ওই কারখানার ব্যাপারে নওশাদ সিদ্দিকী কারখানা থেকে নিশ্চিন্তে থাকবেন আপনারা, আপনারা নিশ্চিন্তে থাকবেন। নওশাদ সিদ্দিকী কারখানা থেকে 1 টাকা যেমন তুলবে না, কাউকে পাঠিয়েও তুলাবার রাস্তা করবে না। অনেকে কারখানায় কাজ করেন, তো যদি কোনো সময় মালিক বলে এই দেখ নওশাদ ভাইজানের হয়ে ইয়াসিন টাকা নিতে এসেছিল রে,
রাহুল টাকা নিতে এসেছিল রে, আব্দুল মালিক ভাই এসেছিল, নওশাদ ভাইজান নাকি পাঠিয়েছিল। সঙ্গে সঙ্গে মালিককে কি বলবেন, ওরা ধান্দাবাজি করতে এসছে, ভাইজানের নাম করে টাকা তুলতে এসছে, আমি টাকা তুলতে পাঠাবো না কাউকে। হ্যাঁ, যদি বলে অঞ্চল নেতৃত্ব এসেছে, দায়িত্বশীলেরা এসেছে, এসে বলেছে যে ভাঙড়ের 10টা বেকার ছেলেকে চাকরি দিতে হবে, কাজ দিতে হবে, বলবে হ্যাঁ ভাইজান কথা বলেছে। বুঝে আসছে? টাকা তোলার কথা বলে বলে বেঁধে রাখবে চেন দিয়ে বেঁধে রাখবে। আমাকে খবর দেওয়ার আগে থানাকে খবর দেবে, আর থানাকে আমি বলবো ডবল সেকশন লাগাবে এদের নামে। অন্য কেউ গেলে সিঙ্গেল সেকশন, আমাদের ছেলেরা গেলে ডবল সেকশন। বুঝতে পারছো তো? কিন্তু আমার ছেলেরা যে যদি বলে আপনার এখানে 10 জন ভ্যাকেন্সি আছে, 10টা ভাঙড়ের ছেলেকে ঢুকাতে হবে, জানবেন হ্যাঁ ভাইজানের সাথে আলোচনা করিয়ে এসেছে, ভাইজানের হুকুম নিয়ে এসেছে। আমরা চাই ভাঙড়ের এই যারা কাজকর্ম বাইরে যে করতো, এবার তার আস্তে আস্তে ভাঙড়েই ফিরে আসুক। ভাঙড়ে এত কারখানা আছে, সেখানেই কাজ করুক, তবে কাউকে কাজ থেকে সরিয়ে দিয়ে নয়। যেমন তৃণমূলের আমলে আমাদের অনেকের কাজ কেড়ে নিয়েছিল, আমরাও কাজ করব না। হাটকোর তৃণমূল হলেও কারো আমরা রুজি কাটবো না। হ্যাঁ, ইমাম সরিয়ে দিয়েছিল, আমরা ওই নোংরামিটা করবো না। রুজি রুটির আমরা ব্যবস্থা করব, কারো কাছ থেকে কেড়ে নিতে আমরা পারি না। এই তৃণমূল করে বলি কারো কাজ কেড়ে নেবে তোমরা? এইরকম কেউ আছে এখানে? তাকে সে খারাপ লোক ধরে নিলাম, তার বাড়ি স্ত্রী আছে, বাচ্চা আছে। প্রত্যেকের বাড়ি আমাদের বাচ্চা নেই, শিশু নেই? তাদের মুখের দিকে তাকাতে হবে না আমাদের? যদি আজকে আমার সে কোথায় গেল, ওই যার বাপের পানের দোকান ছিল বন্ধ করে দিয়েছিল, মফিজুল, আমাদের মফিজুলের, ওর কাছ থেকে সরিয়ে দিয়েছে, কার দোকানে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তারপরে বলো না গো, আব্দুল্লাহ ভাই আমাদের কাজ কেড়ে নিয়েছে। ও অন্যায় কাজ আমরা করব না। আব্দুল্লাহ ভাইয়ের পরিবারটা চলবে কি করে তারা কোনোদিন ভেবেছিল? তারা তো অমানুষ। আজকে অমানুষের জন্য তারা আজকে তখন মার্কেটে নাই। আমরা একবারও বলেছি মারবো ধরবো, কিন্তু এত অন্যায় করেছে। আইএসএফ নাই, পাবলিকে যদি একটু ছাতা তুলে হালকা হালকা করে দেয়, তবে মারামারি হানাহানিতে জড়াবেন না, অনুরোধ করছি। আমরা শান্তির সাথে থাকতে চাই। অনেক মারামারি হয়েছে, আর না, এবার আমরা দিন আনে দিন খাবই, যেমন খাবো, কোনো মারামারি হানাহানিতে জড়াবো না। যার যাকে ভালো লাগবে ভোট দেবে। ভোটের সময় না বুথ দখল হবে, বুথ জ্যাম হবে, বরঞ্চ ভোটের সময় এক জায়গায় বসে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস দেখার দরকার নেই। এক জায়গাতেই মঞ্চ কর, বস, এখানেই ঘুগনি মুড়ি কর, একসাথে খরচ দেয়, যারা ভোট দিতে আসবে একসাথে খেয়ে তারা চলে যাবে বাড়ি। এই করতে হবে আমাদেরকে। আর কত মারামারি করবেন বলুন তো? আর কত রক্তপাত করবেন? আর কত ক্ষতি করবেন নিজেদের? বাড়ি ভেঙে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, ট্রেন ভেঙে দিচ্ছে, কল ভেঙে দিচ্ছে। এত অমানুষ। কল ছিল বলে সরকারি কল দিয়ে, তোরা ভোট দিসনি, সরকারি কল ভেঙে দিয়ে চলে গেছে। ওই ওদের মতো অমানসিক কাজ আমরা করব না, আমরা শান্তি প্রতিষ্ঠিত করব। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আর একবার, যে আমাদের বামেদের নেতৃত্ব পলাশদা, অভিদা আছেন, আইএসএফের নেতৃত্বরা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা বিষয় বলবো, এসআইআর, তাই তো এসআইআরটা বলবো, এটা বলে আমি শেষ করব। ধন্যবাদ জানাই যারা ভোটে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিল, ভোটারদেরকেও বলবো। এসআইআর নিয়ে আমরা গত 20 তারিখে গিয়েছিলাম ডেপুটেশন দিতে। সেখানে গিয়ে বুঝতে যেটা পেরেছি, ওদের সাথে কথা বলে ইশারা ইঙ্গিতে যেটা বুঝিয়েছে আমাদেরকে, কাজ ধীর গতিতে হচ্ছে, ধীর গতিতে হচ্ছে, ফলে আমাদেরটা লাইনে আসছে না। কিন্তু কতদিন অপেক্ষা করব ভাই? 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর? একটা তো নির্দিষ্ট টাইম হওয়া দরকার। আমি আপনাদের বলি, এসআইআরের প্রথম দিনে ছিলাম, আজকেও আছি, যতক্ষণ না পর্যন্ত 27 লক্ষ মানুষের এই নিষ্পত্তি হয়ে ভোটার লিস্টে নাম উঠে, নওশাদ সিদ্দিকী আপনাদেরকে ছেড়ে যাবেন, এটা কথা দিচ্ছে। বলেছিলাম একজন কেন, যদি 1000 মানুষের জন্য উকিল লাগে, আইনি সহায়তা দেব। প্রতি অঞ্চলে উকিল পাঠিয়েছিলাম, ঘটে পুকুরে পরপর 2 দিন উকিল পাঠিয়েছিলাম, তাই তো? এবার আপনাদের বলি, এবার আমি সুপ্রিম কোর্টে আবার যাব। আমি সুপ্রিম কোর্টে এই জন্যই যাব, সুপ্রিম কোর্টে গিয়ে এই ডিমান্ডটা করব যে একটা টাইম নির্দিষ্ট করে দেওয়া হোক, এই টাইমের মধ্যে এই 27 লক্ষ কেসের নিষ্পত্তি করতে হবে।
এখন আজকে যারা আমার সাথে এসে অভিযোগ জানাবেন, এই ভোটের অভিযোগটা জানানোর প্রয়োজন নেই ডিলিটের, কারণ কি বললাম, অপেক্ষা করুন। লোকালে যারা আইএসএফের নেতৃত্বরা আছে ওদের সাথে যোগাযোগ করুন। আমি স্পিড আপ করার জন্য এবং টাইম ফ্রেম করার জন্য আমি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব। সামার ভ্যাকেশনে চলছে, অ্যাডভোকেট যারা আছেন একটু ব্যস্ততার মধ্যে থাকে, তারাও একটু ফ্রি হতে চায়, পরেই করবো। উকিলজীবীর আইনজীবীর সাথে কথা আছে, বলুন কি বলছেন। বলছি কুরবানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার ভাই একটা প্রস্তাব রেখেছে এখানকার হসপিটাল। আমি জানিয়ে রাখি, আগামীকাল সোমবার ভাঙড় 2 নম্বর ব্লকের ব্লক হসপিটালে আমি পরিদর্শনে যাচ্ছি। মঙ্গলবার 1 নম্বর ব্লকে নরমালি হসপিটালে আমি পরিদর্শনে আসছি। শুধু তাই নয়, এখানে টেকনো ইন্ডিয়াকে জায়গা দিয়েছিল, জায়গায় যেটা পড়ে আছে তারা ফেল করেছে, এবং এখান থেকে যাতে এখানের পরিষেবা পায় তার জন্য আমি হসপিটালে আসবো। যিনি দায়িত্বশীল আছেন হেলথ অফিসার, তার সাথে বসে কি আছে আর কি দরকার এটা উন্নততর করার জন্য সমস্ত প্রস্তাব নেব, নিয়ে হেলথ মিনিস্টার এবং হেলথ ডিপার্টমেন্টের দরবার করব। আমি এটাকে যাতে এখানকারের না রেফার করে কলকাতাতে পাঠাতে হয় তার সর্বোচ্চ চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে, এই বাসন্তী হাইওয়ে এক্সটেনশন করার দরকার আছে। শুরু হয়ে যাওয়ার জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই বিষয়টাতেও আগামী দিনে থাকবে। এটাও বলে রাখি, নতুন বাস রুট ভাঙড়ের হোক। আর আপনারা দেখবেন, আমি চিঠি পাঠিয়েছিলাম দিল্লিতে রেলওয়ে মিনিস্ট্রির কাছে, ভাঙড়কে রেলের মানচিত্রে আনা হোক। এটা খুব তাড়াতাড়ি একটা সুখবর পেতে চলেছেন আপনারা। কবে করেছে এটা? আমাদের নেতৃত্বদের বলেছেন? না বললে কি করে জানবো আমরা, বলুন? আপনি যদি ধরছি আইএসএফ করার অপরাধী করেছে, তাহলে আইএসএফের নেতৃত্বদেরকে বলতে হবে তো। আপনি আইএসএফ করুন আর নাই করুন, আমি বলবো কারো কোনো এই ধরনের ঘটনা ঘটলে প্রথম বুথে আইএসএফের যারা আছে তাদেরকে আপনারা জানান, তারা অঞ্চল নেতৃত্ব থেকে জানাবে, আমাকে জানাবে, আমি এই বিষয়টা দেখে নেব। কথা বলবো, দাঁড়াও, এখন ডাকিনি কাউকে। এই যে কাজের কথা বললো, শুধু তাই নয়, কাজ করতে গিয়েছেন, দুর্ঘটনায় পড়েছেন, হাত কেটে গেছে, পা কেটে গেছে বা জ্বর হয়েছে, সেই দিনে রোজটা আপনারা পান কাজে না গেলে। কিন্তু 50 জন 100 জনকে নিয়ে কাজ করছে, তো লেবার কোড মেনে কাজ হচ্ছে না কেন? লেবার কোড মানতে গেলে ওদের টাকাটা একটু খরচ আছে, অনেক সিস্টেম আছে, পিএফ টিএফ সব করতে হবে। তার পরিবর্তে পিএফ সেটাই নেই তো, সেটাই তো বলছি, পিএফ ইএসআই সব। ইএসআই কি জানেন? আপনারা অসুস্থ হয়েছেন, কার্ড থাকলে আপনি আপনার পরিবারের বিনামূল্যে চিকিৎসা পাবেন, কিন্তু সেটা করেনি এরা, তার বদলে নেতাদেরকে মাল দিয়েছে। আর নওশাদ সিদ্দিকী কি বললো? আগে ইএসআই করো, পিএফ করো, এদের ফিউচার ঠিক করো, ওইটাই আমার টাকা দেওয়ার সমান হয়ে যাবে। কারণ আমি এতটুকু বুঝি, আপনারা দোয়া আশীর্বাদ করলেই আমার জন্য যথেষ্ট।